চলো শেষ হলো তোমার কনসেপ্ট। আমার উইলের ওপর কি অটোগ্রাফ নিতে এসেছিস নাকি? এটা তোমার উইল নয়, আমার ফ্রাস্ট্রেশন। এটা তোমারই কনসেপ্ট, যা দিয়ে তুমি আমাকে স্ক্রিপ্ট লিখতে বলেছিলে। অনেক পুরনো। পুরনো কোথায়, নতুন সাদা তো একদম কড়কড়ে। আমি পেপারের নয়, তোমার কনসেপ্টের কথা বলছি। কনসেপ্টটা অনেক পুরনো। পুরনো কি কিছুই নেই, কতদিন ধরে এটাই তো চলে আসছে। আরে হিরোইন দৌড়ে গিয়ে গলা ধরলে ধরতে দে, গানা বাজলে বাজতে দে। আজকাল সেন্সরের তো কোনো প্রবলেমই নেই। দেখো আমি কি বলছি শোনো, আমরা একটু অন্য কিছু করতে পারি না? একটু আলাদা কিছু, নতুন। আরে নতুন আবার কি, কিছুই নতুন না। দেখ আমি তোকে সিনেমা তৈরির ফর্মুলা বোঝাচ্ছি। এইখানে হলিউড থেকে আমরা রোম্যান্স নেব, আর ওইখানে জাপানিজ ফিল্ম থেকে কাহিনী নেব। বিদেশ থেকে যখন এত কিছু নিচ্ছি, দেশের ব্যাপারটাও কি করে ভুলতে পারি। রান্না শুরু। এবার এর মধ্যে আমি কমেডি মেশাবো। 1 সিন কমেডি, 5 সিন কমেডি, 15 সিন কমেডি। এনিওয়ে দেখো শোনো, আমি খুব ডিপ্রেসড। কিছুদিন আগেই আমার ব্রেকআপ হয়েছে, আমার মনটা ভেঙে গেছে। আমি তোমার কমেডি ফিল্ম লিখতে পারবো না। তো মনই তো ভেঙেছে, পেন তো আর ভাঙেনি। তোকে আমি একটা আইডিয়া দিচ্ছি। একজন ভিলেন ওইখান দিয়ে হেঁটে হেঁটে এখানে এসে বসলো। আর এগ্রিমেন্টে সাইন করার জন্য বললো। সামনে বসা পার্টি রাজি হলো না। তুমি ওই গ্লাসে কি মিশিয়েছিলে? হ্যাঁ, কি মিশিয়েছো গ্লাসে? দাঁড়াও। এ তো ওই লোকটা ওকে মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। ওর গ্লাসের মধ্যে বিষ মিশিয়েছিল। তাহলে এইবার কেটে পড়ি। এই সিচুয়েশনে সবাই একটাই কাজ করে, সিআইডি কে ফোন করে। ইয়েস স্যার। স্যার আমিই ফোন করেছিলাম। মিস্টার ইউডি, ইয়েস। আপনার আর মিস্টার আরমানের সামনেই খুন হয়েছে। আমি দেখিনি, এ দেখেছে, ও দেখেছে। ইনি? হ্যাঁ। মিস্টার ইউডি, আমরা শুনেছি যে আপনি গল্পও নাকি লেখেন। হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি, আমি গল্প লিখে থাকি, কিন্তু আইডিয়া ও দেয়। এটা কিন্তু আমার ছিল না। তার মানে? না, ওই চোখে কি একটা পড়েছে। মিস্টার ইউডি, আপনি এই লোকটাকে খুন হতে সচক্ষে দেখেছেন? হ্যাঁ, ওই ছেলেটা ওর জুসে কিছু একটা মিশিয়েছিল। এই ল্যাপটপটা ওই ছেলেটারই, রেখে পালিয়েছে। যেতে যেতে ল্যাবরেটরি ছেড়ে গেছে। মানে? মানে চোর পালিয়ে গেছে, কিন্তু ল্যাবরেটরি ছেড়ে গেছে। এতে তো কিছুই নেই, খালি ব্যাগটা। অদ্ভুত ব্যাপার। লোকটার সাহস বলতে হবে। এত লোকের সামনে জুসের মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেলেছে ওকে, আর তারপর এখান থেকে পালিয়েও গেছে। স্যার আমি ওকে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু ও... আরে রাইটার পেন ধরতে পারে, অপরাধী কেনা। ছাড় না ভাই, আমরা কি যেতে পারি? আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। তবে হ্যাঁ, দরকার যদি পড়ে তো আপনাদের দুজনকে আবার আসতে হতে পারে। আমাকে পড়বে না, ওকে পড়তে পারে। ও রাইটার লিখিত দেবে। চা চা চা। স্যার, আমরা মিস্টার ইউডির ফোন নাম্বার আর অ্যাড্রেস নিয়ে আসছি। হ্যাঁ যাও। হ্যাঁ চল 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 চল। মিস্টার আরমান, মিস্টার আরমান, হ্যাঁ মিস্টার আরমান, আপনি তো রিয়েল লাইফের একজন সুপারস্টার। আমি আপনার ভীষণ বড় একজন ফ্যান। সে তো আপনার বয়স দেখেই বোঝা যাচ্ছে। একদম ছোটবেলা থেকেই আপনার সিনেমা দেখি আমি। আরে ফিল্ম নিয়ে কথা বলুন, বয়স নিয়ে কেন বলছেন? কি সুন্দর ডান্স করেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, এখানে কেউ মারা গেছে আর আপনি ওর ডান্সের কথা বলছেন। মিস্টার আরমান, ইনি কে? আমার নতুন ছবির গল্প লিখছে, ওর নাম ইউডি।
ও আপনি লিখেছেন তাহলে? হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। আরে ফিল্মের মধ্যে গান টান আছে তো নাকি? অফকোর্স। আমার কিন্তু অনেকগুলো গান চাই। হ্যাঁ স্যারের ডান্স আমাদের খুব ভালো লাগে স্যার। মিস্টার আমান, যদি আপনার কোনো ক্রাইম ফিল্মে একজন দাবাং পুলিশ ইন্সপেক্টরের প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে বলবেন। আমি খুব সুন্দর ডান্সও করতে পারি। দেখাবো দেখাবো। যতটুকু আমরা দেখেছি না, অনেকটাই দেখেছি। আমরা এবার আসি। আরে আপনার কোথায় যাচ্ছেন? মিস্টার আরমান, বলছিলাম যে আপনি এখানে এসেছিলেন কেন? আমরা আমাদের ফিল্ম হ্যাপি এন্ডিং এর প্রমোশনের জন্য এসেছিলাম, যেটা কয়েকদিনের মধ্যে রিলিজ হতে চলেছে। সুপার হিট ফিল্ম। এর মধ্যে কমেডি আছে, ধামাকা আছে, অসাধারণ অসাধারণ ফিল্ম। ফ্যামিলির সাথে অবশ্যই দেখবেন। নিশ্চয়ই দেখবো। আমি তো আমার ওয়াইফকেও আমার সাথে নিয়ে যাব, আর স্ক্রিনের সামনে গিয়ে একটু ডান্সও করব। আপনি সিআইডি অফিসার তো? হ্যাঁ, আপনার কোনো সন্দেহ আছে নাকি? না, আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের জন্যই আমরা সেফ থাকি। হ্যাঁ, সেটা তো ঠিকই। যাই। আরে এক সেকেন্ড একটু বলে যান না, আবার কবে আপনাদের সঙ্গে দেখা খুব হবে? শিগগিরই নিজেদের কাছের সিনেমা হলে। আপনার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা যদি পেতাম। দিস ইজ মাই কার্ড। বেস্ট অফ লাক Thank ফর you. ইওর ফিল্ম। থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ লাক স্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলো। পার্কিং টিকিট। প্রতীক, এই লোকটা কি হোটেলেই উঠেছিল না বাইরে থেকে এসেছিল? না স্যার, এই লোকটা আমাদের হোটেলের গেস্ট নয়, বাইরে থেকে এসছে। এই যে ছেলেটা পালিয়ে গেছে, ওকে তো নিশ্চয়ই আপনি দেখেছেন। হ্যাঁ স্যার, দেখেছি। না, স্কেচ বানাতে সাহায্য করবেন। ওকে স্যার। আর এই পার্কিং টিকিট মানে ও গাড়ি করেই এসেছিল। একটু দেখো তো। হ্যাঁ স্যার। এই যে গাড়ির নাম্বারটা লেখা আছে, হ্যাঁ দেখো গাড়িটা কোথায়। ওকে স্যার। ফ্রেডি, ওয়াচম্যানকে জিজ্ঞাসা করো যে লোকটা এখান থেকে পালিয়েছে ও কি করে পালালো এখান থেকে। ইয়েস স্যার। মিস্টার প্রতীককে তুমি নিয়ে এসেছিলে? হ্যাঁ স্যার, কোথা থেকে এসেছিল? হোটেল ক্রাউন রোড থেকে গাড়ি করে এসেছিল। উনি ওখানে বাইরে থেকে এসেই উঠেছিল। স্যার, ওয়াচম্যান বলল যে ছেলেটা এসেছিল স্কুটারে চড়েই, কিন্তু যাওয়ার সময় বাউন্ডারি ওয়াল টপকে গিয়েছিল। তাহলে তো ওর স্কুটারটা এখানে থাকার কথা। দয়া, তুমি সিসিটিভি ফুটেজটা ভালো করে চেক করো, ততক্ষণ আমি হোটেলের গ্রাউন্ড রুটটা চেক করছি, যেখানে প্রতীক দাঁড়িয়েছিল। ঠিক আছে। দেখুন, আমরা সিআইডি থেকে। আপনার এই গেস্ট মিস্টার প্রতীক, এনাকে কেউ বিষ খাইয়ে খুন করেছে। হে ভগবান। ম্যাডাম, আমরা আপনাদের এই গেস্টের ব্যাপারে সমস্ত তথ্য জানতে চাই যা আপনাদের কাছে আছে। স্যার, মিস্টার প্রতীক দিল্লির বাসিন্দা, আর বিজনেসের কারণে এখানে উনি প্রায়শই আসা যাওয়া করতেন, আর যখনই আসেন আমাদের হোটেলে স্টে করতেন। আমাদের মিস্টার প্রতীকের রুমটা দেখান। রুমটা ভালো করে চেক করো। খুবই ভারী স্যার। মনে হচ্ছে যে প্রতীকবাবু সারা বছরের জামা কাপড় প্যাক করেছিল এতে। ব্যাগ তো খালি। ব্যাগটা তো খালি, কিন্তু এত ভারী লাগছে কেন?
ব্যাগের মধ্যে টাকা লুকিয়ে রেখেছিল। এই প্রতীক লোকটা তো গন্ডগোলের। কারা কারা এসেছিল এনার সঙ্গে দেখা করতে? সব সময় একজন মহিলা দেখা করতে আসতেন, আর ওনারা দুজন অনেক সময় ধরে কথা বলতেন। মিস্টার প্রতীক অনেক সময় ওনাকে বকতেনও। আর ওই মহিলা গতকালও এসেছিলেন দেখা করতে। কে সেই মেয়েটা? স্যার, অবন্তিকা। অবন্তিকা? স্যার, স্যার ওই স্কুটারটা অনেকক্ষণ ধরে ওখানেই দাঁড় করানো। হ্যাঁ শ্রেয়া, এই স্কুটারটা খুনির হতেও পারে। শোনো ভাই, এই ফুটেজটা একটু পেছন থেকে চালাও তো। স্যার, এটাই সেই লোকটা। এই পজ করো তো। স্যার, এটা তো ওই লোকটা। হ্যাঁ শ্রেয়া, স্কুটারের নাম্বারটা নিয়ে আরটিওতে একবার খোঁজ করো যে স্কুটারটা কার নামে রেজিস্টার্ড আর তার অ্যাড্রেসটা কি। তো তোমরা দুজন একসাথেই থাকো আর ও এখানেই কাজ করে? হ্যাঁ স্যার, এখানেই কাজ করে কেতন। হ্যালো স্যার, ওয়েলকাম। ম্যাডাম, আমরা সিআইডি থেকে আসছি। আসলে একটা কেসের ব্যাপারেই এসেছি। এই যে এই লোকটা কেতন, এখানকার ওয়েটার, তাই না? হ্যাঁ স্যার, এই তো কেতন। এই কেতন একটা লোককে বিষ খাইয়ে মেরেছে আর এখন পালিয়ে বেড়াচ্ছে। এর খোঁজেই আমরা এসেছি এখানে। কিন্তু স্যার, ও তো এখান থেকে কাজ ছেড়ে চলে গেছে। কিন্তু ও কাউকে খুন করতে পারে না। এক মিনিট, ও কিছুদিন আগে কাজ ছেড়ে দিয়েছে? হ্যাঁ ম্যাম, ও একদিন ডিউটির মাঝখান থেকেই চলে যায় আর তারপর আজ অব্দি ফিরে আসেনি। কোথায় চলে গেছে ও? স্যার, একটা মেয়ে ছিল, মানে হয়তো হতে পারে, তার সঙ্গে গিয়েছে ও। কে সেই মেয়েটা? স্যার, আমাদের একজন কাস্টমার ছিলেন। প্রায় 1 মাস আগে থেকে উনি আমাদের কফি শপে আসা শুরু করেছিলেন। উনি রোজই আসতেন। আর ওই কোনার টেবিলটায় গিয়ে উনি বসতেন। ওই টেবিলটায় কেতন সার্ভিস দিত। স্যার, কেতন আমাদের ওনার নামও বলেছিল। কি নাম বলেছিল মেয়েটার? স্যার, অবন্তিকা। অবন্তিকা? শ্রেয়া, এই নাম ছিল তো ওই মেয়েটার যে ওই 2-1 দিন আগে প্রতীককে মিট করেছিল? হ্যাঁ স্যার। তারপর কি হয়েছিল? কিন্তু অদ্ভুত ব্যাপার হলো স্যার, ওই মহিলা একদিন এক পুরুষের সঙ্গে দেখা করত, তার পরের দিন এক মহিলার সঙ্গে। দুজনের সঙ্গে আলাদা আলাদা ঘন্টা পর ঘন্টা কথা বলতো, কিন্তু কখনো দুজনের সঙ্গে একসঙ্গে দেখা করতো না। ওই 3 জন হঠাৎই আসা বন্ধ করে দেয়। অবন্তিকার আসার পথ চেয়ে চেয়ে কেতন নিরস হয়ে যায়। কোনো কাজেই ওর মন বসতো না। কেতন, হোয়াটস রং উইথ ইউ? তোমার হঠাৎ করে কি হয়ে গেছে? না তুমি আগের মতো করে সার্ভিস দিচ্ছ, আর না তুমি ঠিক করে অর্ডারটা নাও, আর তার উপর তুমি ওই টেবিলটাতে লোকজনদেরকে বসতে না কেন করো? সরি ম্যাম। দেখো, সরি টরি এখানে চলবে না। তোমাকে যদি কাজ করতে হয় ঠিক করে করো, আর না হলে ছুটি নিয়ে নাও। ভাই, তোর মাথা থেকে ওই মেয়েটা চিন্তা বাদ দে এবার। আরে অবন্তিকা ওই টেবিলটা কিনে নেয়নি রে, আর না তো চিরদিনের জন্য রিজার্ভ করেছে। আরে একটা কাস্টমার ছিল, আগে ছিল, এখন নেই, ব্যাস। ব্যাস? আরে ব্যাস নয়, আমি ওকে ভুলতে পারছি না। আমাকে কিছু না বলে ও গায়েব হয়ে গেল হঠাৎ করে। আর স্যার, তখনই ক্যাফের বাইরে কেউ এলো আর কেতন তাকে দেখে তাড়াতাড়ি বাইরে চলে গেল। এ তুমি কি অবস্থা করে রেখেছো তোমার? হয়তো মেয়েটা অবন্তিকাই ছিল, নিজের মুখ ঢেকেছিল স্যার। আর কেতন সবকিছু ছেড়ে ওর সঙ্গে চলে গেল স্যার।
আচ্ছা, ওই লোকটা আর মহিলাটার ব্যাপারে আপনারা কিছু বলতে পারবেন? অবন্তিকার সাথে যারা দেখা করতে আসতো। না স্যার, ওদের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। দেখুন, আমাদের এই কফি শপের ভেতরের বাইরের সমস্ত সিসিটিভি ফুটেজ চাই, অবন্তিকা যে সময় আসতো সেই সময়ের। শিওর ম্যাম, আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ ডক্টর সালুকে, কি কি বলছেন আপনি? কিন্তু এটা হতে পারে কি করে? ঠিক আছে ডক্টর, আমি এসিপি স্যারের সঙ্গে কথা বলছি। আরে আপনি এটা কি বলছেন ডক্টর সালুকে? আমরা ভুল পথে তদন্ত করছি। একদম ভুল পথে চলছে। তোমরা বলতে চাইছো যে প্রতীক জুস খেয়েছে আর মারা গেছে? হ্যাঁ। ওয়েল, যা দেখা গেছে আর যা শোনা গেছে সেটা সম্পূর্ণ ঠিক নয়। প্রতীক যে জুসটা খেয়েছিল ওটার কেমিক্যাল টেস্ট করার পর আমরা এটা জানতে পেরেছি যে ওটায় কোনো বিষই ছিল না, বরং একটা ড্রাগ ছিল। ড্রাগ? হ্যাঁ, কিন্তু প্রতীক জুস খেয়েছিল, তারপরেই তো মারা গিয়েছিল। এইটাই তো সবচেয়ে চমকপ্রদ ঘটনা অভিজিৎ। এই ড্রাগসের কারণে কোনো মানুষ কিছুক্ষণের জন্য প্যারালাইসিসটা হতে পারে, ওকে অজ্ঞান করে যেতে পারে, কিন্তু কেউ মারা যেতে পারে না। তাহলে এর মৃত্যু হলো কি করে? অভিজিৎ, প্রতীককে খুন প্রতীকের রক্তই করেছে। নাও, আবার শুরু করলেন আমাদের ধন্দে রাখা। আরে পরিষ্কার করে বলুন না স্যার। পরিষ্কার করে বলছি, এসো এসো আমার সঙ্গে, এসো। এই দেখো, এটা হচ্ছে প্রতীকের ব্লাড সেলস, আর এইটা একটা নর্মাল মানুষের ব্লাড সেলস। দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা এই যে প্রতীকের থ্যালাসেমিয়া ছিল। থ্যালাসেমিয়া মানে যে হিমোগ্লোবিনের প্রবলেমের জন্য হয়? একদম ঠিক। আর এরকম ধরনের মানুষের সারা জীবন কোনো সুস্থ মানুষের রক্তের প্রয়োজন হয়। আর খুব সম্প্রতি করা এরকমই কোনো ব্লাড ট্রান্সফিউশনের ফলে প্রতীকের মৃত্যু হয়েছে। ও, তার মানে এর মধ্যেই প্রতীককে যে ব্লাড দেওয়া হয়েছিল সেই রক্তেই প্রবলেম ছিল। ঠিকই বলেছো। আর এই রক্তে টক্সিনস মেশানো ছিল, মানে এই রক্তটাকে জেনে বুঝে বিষাক্ত করা হয়েছে, যার কারণে প্রতীকের মৃত্যু হয়েছে। প্রতীকের মৃত্যু তো কদিন আগে থেকেই শুরু হয়েছিল। কেতন ও জুসে যদি কিছু মেশাতো বা নাই মেশাতো, ওর মৃত্যু তো হতোই। স্যার, তার মানে খুনি কেতন নয়, অন্য কেউ? হ্যাঁ, কিন্তু কেতনও তো একে প্যারালাইসিস করার চেষ্টা করেছিল। এবার এটা জানতে হবে যে কে ওর এই অসুখের সুযোগ নিয়েছিল আর একে খুন করেছে। একটা লোক আর দুজন শত্রু। হ্যাঁ হ্যাঁ, আমার গত 1 মাসের পুরো কল ডিটেলস চাই, আর বিশেষ করে গত 24 ঘন্টার। কেতনের ফোন লাস্ট টাইম জাম্বারে ট্রেস হয়েছিল স্যার। জাম্বার? তাহলে কেতন মুম্বাই থেকে বাইরে চলে গেছে? হ্যাঁ স্যার। আর স্যার ওর কল রেকর্ডস স্যার এই দেখুন। সবার প্রথমে ও আগে ওর কফি শপের ফ্রেন্ড ঋষভকে ফোন করে, তারপর অবন্তিকাকে, কিন্তু অবন্তিকার ফোনটা অফ ছিল। তারপর স্যার ও মহারাষ্ট্রের জাম্বারে কোনো মদনকে ফোন করেছিল। মদন? অভিজিৎ, এই কেতনকে জাম্বার থেকে তুলতে হবে, আর ওই বলতে পারবে অবন্তিকা কোথায় লুকিয়ে বসে আছে। আর এটাও আমাদের খোঁজ নিতে হবে ওদের সঙ্গে ওর কি সম্পর্ক ওই কফি শপের ওই মহিলার পুরুষের সঙ্গে। স্যার, হ্যাঁ স্যার, অবন্তিকার ব্যাপারে তো জানি না, কিন্তু আমরা ওই লোকটা আর ওই মহিলাকে খুঁজতে পারি যার সাথে ও কফি শপে আলাদা আলাদা দেখা করতো। এই দেখুন স্যার। এদের দেখে তো খুব বড় লোক মনে হচ্ছে স্যার, কিন্তু এরা এখানে আসার জন্য নিজের গাড়ি ছেড়ে ট্যাক্সি করে আসতো। সেটাই তো অভিজিৎ, এই ট্যাক্সির নাম্বার থেকে আমরা ওই ড্রাইভারের খবর নিতে পারবো, আর ওই বলে দেবে ওই ধনী লোকটা এবং মহিলার ব্যাপারে। কি ভুল করেছি স্যার? আমাকে কেন ডাকলেন? দেখো, তোমরা কোনো ভুল করনি, কোনো অন্যায় করনি, ব্যাস আমরা কিছু জানতে চাই। এই দেখো, এই মহিলা আর এই ভদ্রলোক,
আচ্ছা, এদের কি কোনোদিন তোমরা দেখেছো বা কেউ চেনো নাকি? এরা দুজনেই গত মাসে কয়েকদিন পর্যন্ত গ্র্যান্ড মোটেস হোটেলে আসা যাওয়া করত। এই লোকটা, একে তো আমি চিনি। এ তো একবার আমার ট্যাক্সিতে উঠেছিল স্যার। এ কে? কোথা থেকে তোমার ট্যাক্সিতে উঠেছিল? কে ইনি সেটা তো আমি জানি না স্যার, কিন্তু এই গত মাসে জুহু সার্কেলের একটা কলোনি থেকে একে আমি তুলেছিলাম সকাল সকাল। এর কাছে 1000 টাকা ছিল স্যার। আমার ভাড়া 390 টাকা ছিল। আমি ওনাকে 600 টাকা ফেরত দিয়ে দিলাম, কিন্তু উনি 10 টাকার জন্য 20 মিনিট ধরে বকবক করতে থাকলো। তারপরে আমি স্যার এর থেকে 10 টাকা নিয়ে ওনাকে দিলাম। হ্যাঁ স্যার, মনে পড়েছে। ও তো এখনো 10 টাকা আমাকে দেয়নি। তুমি বলতে পারবে যে জুহুতে কোথায় থাকে? এটা তো জানি না স্যার, কিন্তু যাওয়ার সময় উনি আমাকে বলেছিলেন যে আমার তো এখানে রোজ যাতায়াত করতে হয়, যদি আমি এই রোজ সবাইকে 10 টাকা করে ছাড়তে থাকি তাহলে তো মাসে 300 টাকা হয়ে যায়। কিন্তু এত বড় লোক মানুষ স্যার একটা 10 টাকার জন্য এত বকবক করতে লাগলেন। ঠিক আছে, চলো আমাদের সঙ্গে। কোথায়? এই তো স্যার, এইখান থেকেই উনি আমার গাড়িতে উঠেছিলেন, আর হোটেল থেকে ফেরত আনার পর এখানেই ছেড়ে দিয়েছিলাম। এখানে? আগে এখানেই আশেপাশে কোথাও থাকে। আশপাশটা চেক করো, সবাইকে জিজ্ঞাসাবাদ করো। আরে দাদা, একটু দেখুন তো এই লোকটাকে চিনতে পারছেন আপনি? আরে স্যার, এখনো আরো 5টা গাড়ি ধুতে হবে, আমার কাছে কোনো টাইম নেই। আরে এই ছবিটা দেখো আর লোকেদের একটু সাহায্য করো না, কি হয়েছে তাতে? হ্যাঁ ঠিক আছে স্যার, দেখান দেখি ফটো। এই দেখুন। আরে এ তো আমাদের নিরঞ্জন স্যার। নিরঞ্জন স্যার? হ্যাঁ স্যার, উনি তো এখানেই থাকেন, ওই সামনের দ্বিতীয় বাংলোটায়, বাংলো নাম্বার 707। আর হ্যাঁ স্যার, ওনাদের 3টে গাড়ি রোজ আমিই ধুই। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। 706 না? হ্যাঁ স্যার, 706। থ্যাংক ইউ। আমার স্বামী আমাকে এমন অবস্থায় ছেড়ে রেখে চলে গেলেন। শেষবারও ওনাকে দেখা আমার ভাগ্যে ছিল না। দেখুন স্মৃতি, আপনার সঙ্গে যাই হয়েছে খুব খারাপ হয়েছে, আমাদেরও খারাপ লাগছে এতে, কিন্তু আপনার থেকে কিছু জানতে চাই আমরা। হ্যাঁ বলুন। দেখুন প্রীতি, আমরা আপনার হাজবেন্ডের সুটকেস থেকে লুকিয়ে রাখা 15 লাখ টাকা পেয়েছি। আপনি কি কিছু জানেন এই টাকার ব্যাপারে? উনি এই টাকাটা এভাবে লুকালেন কেন? আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা খোঁজ নিয়ে নেব। আচ্ছা, আমরা ওনার রুমটা দেখতে পারি? ও হ্যাঁ, ওই দিকে। সচিন স্যার। তো শ্রুতি, আপনি এদের মধ্যে কাউকে কি চেনেন? না তো। এই প্রতীক এমন কি কাজ করতো যে আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে এত টাকা ওর অ্যাকাউন্টে ঢুকতো? সিডি? স্যার? দয়া স্যার। হ্যাঁ শ্রেয়া। এই দেখুন।
বাচ্চাদের ছবি, টাকা পয়সার হিসাব। প্রতীক করতোটা কি? সচিন, একটা কাজ করো, এ সবগুলো মুম্বাই পাঠিয়ে দাও ব্যুরোতে। স্যার। শ্রুতি, দেখুন, আপনাকে আর একটা প্রশ্ন করা ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনি কি এটা জানতেন যে আপনার হাজবেন্ডের থ্যালাসেমিয়া নামের অসুখ ছিল? হ্যাঁ, জানতাম। আর এই অসুখের রোগীর কিছুদিন বাদে বাদেই রক্ত প্রয়োজন হয়। তো শেষবার আপনার হাজবেন্ড কোন হসপিটালে গিয়ে রক্ত নিয়েছিল? এইখানেই, দিল্লিতে, সিটি হসপিটাল। ও, সিটি হসপিটাল। মিস্টার নিরঞ্জন, আপনি নিশ্চয় জিজ্ঞেস করবেন যে আমরা কে আর কি করতে এখানে এসেছি। তো আমরা এটা বলে দিই যে আমরা সিআইডি থেকে এসেছি আর আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। সিআইডি? কিন্তু আমি কি বলতে পারি আপনাদের? কে গো নিরঞ্জন? বিশাখা, এরা সিআইডি থেকে এসেছেন আর মনে হচ্ছে এনারা আমাদের ব্যাপারে অনেক কিছু জানেন। হ্যাঁ, আর আমরা এটা জানতে চাই যে গ্র্যান্ড ময়টার্সের কফি শপে আপনারা অবন্তিকার সঙ্গে দেখা করতে আলাদা আলাদা যেতেন, আর এখানে একসঙ্গে দেখছি। কি ব্যাপার? ক্ষমা করবেন স্যার, কিন্তু আমরা বাইরের কারোর সাথে আলাদা দেখা করলে এমন কি বড় সমস্যা হতে পারে যে সিআইডি আমাদের বাড়িতে ছুটে আসবে? যে কারোর সঙ্গে নয়, অবন্তিকার সঙ্গে। আমরা সন্দেহ করছি দিল্লির একজন ব্যবসায়ী প্রতীকের খুনে ওর হাত আছে। না না, অবন্তিকা কখনো এরকম করতে পারে না। খুব বিশ্বাস করেন আপনি অবন্তিকাকে? কারণ সে আমাদের মেয়ে। আপনারা দুজনে স্বামী স্ত্রী? আসলে আমার আর নিরঞ্জনের মধ্যে ঝগড়া ঝামেলার পর থেকে আমরা আলাদা থাকি, তাই অবন্তিকা আমাদের একসাথে রাখার জন্যই কফি শপে দেখা করত। এখন কোথায় অবন্তিকা? আগে ও বাড়িতেই আছে, কিন্তু ও এখন আপনাদের কোনো সাহায্য করতে পারবে না। আমরা অবন্তিকার সঙ্গে দেখা করতে চাই। আসুন। কি হয়েছে এর? সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, মাথায় ব্যথা পেয়েছে, তখন থেকেই কোমাতে আছে। ডাক্তাররা বলেছেন যে কয়েক মাসের মধ্যেই ওর জ্ঞান এসে যাবে, সেই জন্য ওকে বাড়ি এনেছি। আর বাড়ির থেকেই সব ট্রিটমেন্ট চলছে। নার্স মিশা ওর দেখাশুনো করার জন্য সারাদিন এখানেই থাকে। আচ্ছা, ওর এখন কিরকম অবস্থা? স্যার, এক্ষুনি তো কিছু বলা যাবে না যে ওনার কখন জ্ঞান ফিরবে। অবন্তিকা ম্যামের তো শুধু প্রাণটাই বেঁচে আছে, কিন্তু শরীর আর মাথা একদমই কাজ করছে না। এবার তো কেতনকে খুঁজতেই হবে। আচ্ছা শুনুন, এই মদন কোথায় আছে? ওই ওদিকে। তুমি মদন? হ্যাঁ বলুন, আপনারা কারা? একটু কেতনকে ডাকো, তোর সঙ্গে কথা আছে। কে কেতন? এখানে তো কোনো কেতন থাকে না। দেখো, কেতন তোমাকে শেষবার ফোন করেছিল বলেই তোমার কাছে এসেছি আমরা। এবার যদি তুমি মিথ্যে কথা বলো তো তোমায়ও সঙ্গে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন? ওখানেই যেখানে বদমাইশ লোকেদের ঠিক করা হয়, অপরাধীদের শায়েস্তা করা হয়। যদি এখানে কেতনকে খুঁজে পাই তাহলে ওকে লুকানোর অপরাধে তোমাকেও ঠিক শায়েস্তা করে দেবো, বুঝতে পেরেছো? না না সাহেব, এমন করবেন না। ও ভেতরে লুকিয়ে আছে, ওর চক্করে আমি ফাঁসতে চাই না। স্যার, এদিকে তো সব বন্ধ, এদিক দিয়ে পালানো অসম্ভব। আগে আসবে না, আগে আসবে না স্যার। আমি সব কথা শুনেছি আপনাদের। যদি আপনারা আর এগোন তাহলে আমাকে মেরে ফেলবো স্যার। আরে বাহ, ওখানে দিনে দুপুরে হোটেলে জুসের মধ্যে ড্রাগ মিশিয়ে একটা লোককে মেরে ফেলতে পারো তুমি?
আর এখানে এতটাই ভয় পাচ্ছ যে আত্মহত্যা করতে চাইছো? হ্যাঁ না স্যার, আমি মারিনি স্যার, আমি ওকে মারিনি স্যার। ও বলেছিল ওই ওষুধটার এফেক্টে ও কিছুদিন আর কিচ্ছু করতে পারবে না, ওর প্যারালাইসিস হয়ে যাবে। হ্যাঁ, এটা একদম তুমি ঠিক বলছো। আর ভালোভাবে আমাদের এটাও বলে দাও যে কে বলেছিল। দেখো কেতন, যদি খুনিকে ধরতে তুমি আমাদের সাহায্য করো তাহলে তোমার শাস্তি কমও হতে পারে। হ্যাঁ স্যার, স্যার অবন্তিকা বলেছিল স্যার। ঠিক আছে, আগে তুমি ওই ছুরিটা দাও। দাও, ছুরিটা দাও। নিচে এসো, নিচে। কিছু হবে না তোমার, ছুরিটা দাও। এসো এসো, দাও দাও দাও। এবার চলে এসো। এসো, নেমে এসো। তাহলে অবন্তিকা বললো আর তুমি করলে, একটা মেয়ের ভালোবাসায় এতটা অন্ধ হয়ে গেলে? স্যার, অবন্তিকাকে খুব খারাপভাবে মেরেছিল প্রতীক, আমি আর সহ্য করতে পারিনি, তাই ওকে সাহায্য করার সিদ্ধান্ত নিই স্যার। আর চাকরির পরোয়া না করে ওর সঙ্গে বেরিয়ে যাই স্যার। দেখো সুনীল, আমি জানি যে তুমি আমায় খুব পছন্দ করো, কিন্তু এই সময় আমি খুব একলা, আর শুধু তুমিই আমায় সাহায্য করতে পারো। প্লিজ মানা করে দিও না। প্লিজ, তুমি কেঁদো না। কি করতে হবে বলো আমাকে, কি করতে পারি আমি তোমার জন্য? একটা লোক আছে প্রতীক, আমাকে ওর হাত থেকে বাঁচিয়ে নাও, নয়তো তুমি তোমার অবন্তিকাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না। এগুলো হলো আমার বাবার প্রপার্টির কাগজপত্র, এগুলো প্রতীককে দেবে। আর এটাও। স্যার, প্রতীক জুস খেয়ে শুয়ে পড়ে তো আমার মনে হয় অবন্তিকা আমার হাত দিয়ে বিষ খাইয়ে ওকে মেরে দিল স্যার। আমি ভয় পেয়ে যাই স্যার, আর ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাই স্যার। তারপর থেকে অবন্তিকা এখন আমার ফোন ধরেনি স্যার, আর না আমাকে ফোন করেছে। অবন্তিকা আমাকে ঠকিয়েছে স্যার। স্যার, প্রতীকের অবন্তিকার সঙ্গে এরকম করার উদ্দেশ্য কি ছিল? এটা ঠিক যে ওদের সম্পর্কটা ভালো ছিল না, কিন্তু আসল গল্পটা কি সেটা অবন্তিকার জ্ঞান ফিরলেই জানতে পারা যাবে। রেডি? আরে কে কোথায় আছো? বাঁচাও আমার ভাইকে, বাঁচাও, আমার ভাইটা মরে যাবে গো। আরে ডাক্তার কোথায় গেল? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমার ভাইটাকে ডাক্তার নাহলে মরে যাবে আমার ভাই। কোথায় ডাক্তার গেল? কোথায়, কোন দিকে? আমার ভাইটা, কি হয়েছে? কি হয়েছে? আমার ভাই প্রতীকও মরে যাবে, ওকে বাঁচান, কুইক বাঁচান, তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আনুন, নাহলে মরে যাবে ও। প্লিজ ডাক্তারকে, আমার ভাইটাকে বাঁচান প্লিজ, আমার ভাইটা। প্রতীক, প্রতীক দা দেখুন, উনি এই হসপিটালে ব্লাড ট্রান্সফারের জন্য আসতেন, ওনার থ্যালাসেমিয়া আছে। হ্যাঁ হ্যাঁ, প্রতীক কেমন আছে ও? এতক্ষণ তো ঠিক ছিল, এখন হঠাৎ করে মাথা ঘোরাচ্ছে ওনার। আর আমি জানি না, ঠিক আরো কিছু হচ্ছে বোধহয়। শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। ডাক্তারকে ডাকুন না প্লিজ, প্লিজ নার্স, আপনি ডাক্তারকে ডেকে দিন একবার। দাঁড়ান, আমি ডাকছি। প্লিজ ডাক্তারকে। প্রতীক এই বাচ্চাদের ছবিগুলো খুব যত্ন করে রেখেছিল। স্যার, প্রতীক এরকম কাজ করেছে কেন? কিছু তো ব্যাপার নিশ্চয়ই আছে, না হলে এতগুলো বাচ্চার ছবি ও লুকিয়ে কেন রেখেছিল? স্যার স্যার স্যার, ওই যে প্রতীক আছে না, ওর আত্মীয় স্বজনরা এসেছে, ওর শরীর খারাপ, ও আবার আপনার কাছে চিকিৎসা করাতে চায়। স্যার, এই সমস্ত বাচ্চার ব্যাপারে একটা বিশেষ ব্যাপার জানা গেছে। সেটা কি? স্যার, এই সমস্ত বাচ্চা 1997 থেকে 2001-এর মধ্যে নিখোঁজ হয়েছিল। কি হয়েছে? কোথায় প্রতীক? আমি তো ট্রিটমেন্ট করেছিলাম। ডাক্তারবাবু, আপনি আমার ভাইকে দেখেছিলেন, অপারেশন করেছিলেন ওর। আরে কি অবস্থা খারাপ ডাক্তারবাবু, আমি কি বলবো আপনাকে, ওর অবস্থা ভীষণ খারাপ।
তুই মেরেছিস প্রতীককে, হ্যাঁ? আপনারা কে? সিআইডি। এবার চটপট সবকিছু বলে দে, না হলে না বলছি। আমার কাছে একজনের ফোন এসেছিল, সে আমাকে বলেছিল প্রতীককে বিষ মেশানো রক্ত দিতে হবে যাতে ও মারা যায়। তাই আমি। লজ্জা করে না তোমার? একজন ডক্টর হয়ে তুমি পেশেন্টকে মারলে? সরি, ভুল হয়ে গেছে। ওই লোকটা আমায় বলেছিল যে মিশা নামের কেউ আসবে আর এই কাজটার জন্য মোটা অঙ্কের টাকা আমায় দেবে, তাই লোভে পড়ে আমি। ও নিশা। নার্স মিশা ওর দেখাশুনো করার জন্য সারাদিন এখানেই থাকে। নিশা তো এখন অবন্তিকাকে দেখভাল করছে। চলো কুইক, চলো। তো এই হলো তোমার আসল রূপ। এমন একজনকে মারতে চাইছো যে বেচারি কোমাতে রয়েছে। এসব কি বলছেন আপনারা? আমি তো শুধু ভিটামিনের ইনজেকশন দিচ্ছিলাম। ভিটামিনের ইনজেকশন? আপনাকে দেখেও তো দুর্বল মনে হচ্ছে। এনাকে দিয়ে দাও ভিটামিনের ইনজেকশন। নিখিল একটু হেল্প করো তো। স্যার একটু হাতটা ধরো তো। চল হাত দে। না না, আমার সাথে এরকম করবেন না। আরে ভিটামিন কিছু হবে না। এক সেকেন্ড। কেউ আছেন? হেল্প! ছেড়ে দিন আমাকে। সিআইডি এত রাতে আমার বাড়িতে? আরে দেখুন না, আপনার এই মিশা আপনার মেয়ে অবন্তিকাকে বিষ ইনজেকশন দিয়ে মারতে চাইছিল। আপনার মেয়ে অবন্তিকা আপনার মেয়ে? আমি ঠিক বলছি তো? কি বলতে চাইছেন আপনারা? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এটা তো কনফার্ম হয়ে গেছে। প্রতীকের বাড়ি থেকে পাওয়া ডিভিডিতে যেসব ধনী ব্যক্তিদের নাম আছে তারা হারিয়ে যাওয়া বাচ্চাগুলোর প্যারেন্টসই স্যার। আর এই যে নামের আগে কোটি টাকার সংখ্যা লেখা আছে এগুলো ওদের সম্পত্তির ডিটেলস। কিন্তু অভিজিৎ, প্রতীক এই লিস্টটা দিয়ে কি করবে? রবি, একটা কাজ করো, পেরেন্টসদের লিস্ট থেকে যে কোনো একজন পেরেন্টসকে ফোন করো এখনই। হ্যালো মিস্টার কুমার। হ্যাঁ, আমি সিআইডি থেকে বলছি। আপনার সাথে একটু কথা ছিল। সিআইডি থেকে? বলুন, আপনাদের কি কথা বলার আছে? মিস্টার কুমার, আমি অভিজিৎ বলছি সিআইডি থেকে। আমরা আপনার হারিয়ে যাওয়া ছেলে সোহমের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে চাই যে ডিসেম্বর 1998-তে যখন হারিয়ে যায় তখন ওর বয়স ছিল 7। ক্ষমা করবেন, আমরা আপনার পুরনো ক্ষতয় আঘাত করছি, কিন্তু তারপরে সোহমের ব্যাপারে কিছু জানতে পেরেছিলেন? কোনো খোঁজ খবর বা অন্য কিছু? জানি না আপনারা এটা কেন জিজ্ঞাসা করছেন, কিন্তু 3 মাস আগে একটি ছেলে নিজেকে সোহম বলে দাবি করছিল, কিন্তু সে ঠকবাজ বেরোলো। আমার 6 কোটি টাকা নিয়ে পালিয়ে গেল। মাই গড! মিস্টার কুমার, আপনি চিন্তা করবেন না, আমরা এই তদন্ত অবশ্যই করব। আপনার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করছি। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। এই অবন্তিকাও এরকম ক্যারেক্টারের নয় তো? হতে পারে। আমরা সবকিছু জানতে পেরে গেছি নিরঞ্জন বাবু। যে সমস্ত ধনী ব্যক্তিদের বাচ্চারা ছোটবেলায় নিখোঁজ হয়ে যেত, এই প্রতীক ও লোককে তার বাড়িতে পাঠিয়ে দিত ওদের হারিয়ে যাওয়া সন্তান সেজে, যাতে টাকা কামাতে পারে। ওর বাড়ি থেকে আমরা আপনার নাম পেয়েছি। আপনার মেয়ে 9 বছর বয়সে হারিয়ে গিয়েছিল, আর তারপর থেকে ওর কোনো খোঁজ নেই। ঠিক বলছি আমি? হ্যাঁ, আমি প্রথম থেকেই জানতাম এই মেয়েটা অবন্তিকা নয়, অন্য কেউ। কিন্তু এটা মিথ্যা প্রমাণ করার কোনো সুযোগ পাচ্ছিলাম না। একদিন আমি ওর পিছু নিলাম। যখন সত্যিটা বাইরে এলো তখন আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল।
পাগল হয়ে গেছো তুমি? আরে এটা আমাদের বিজনেস। আমরা সেই সমস্ত বড় লোকেদের লুট করি যাদের বাচ্চারা অনেক আগেই তাদের থেকে আলাদা হয়ে গেছে। কিছুদিনের জন্য নকল হলেও তারা তো তাদের বাচ্চাটাকে ফিরে পায়, আর আমরা তাদের টাকা পয়সা পাই। প্রতীক বাবু, আমায় ক্ষমা করে দিন। আমার দ্বারা এসব নাটক আর হবে না। কেন হবে না? 55 কোটি টাকার প্ল্যান। এই প্ল্যানটা যদি তুমি মাঝপথে ছেড়ে চলে যাও তাহলে পুরো প্ল্যানটা মাটি হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন প্রতীক বাবু, ওই নিরঞ্জন আমায় সন্দেহ করছে, আর এইভাবে কতদিন ধরে আমি ওনার স্ত্রী বিশাখাকে বোকা বানাবো। যদি ওই নিরঞ্জন ডিএনএ টেস্ট করে তবে আমি তো সোজা জেলে চলে যাব। কিচ্ছু হবে না। ওই নিরঞ্জনের থেকে টাকা বের করা শুরু তো করো। যেই তুমি সব টাকা আমার হাতে তুলে দেবে তখনই আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। প্রতীক বাবু, আমি ফেঁসে যাব। আমার পরের ট্রিপে তুমি যদি 15 লাখ টাকা নিরঞ্জনের কাছ থেকে এনে না দাও তাহলে এবারও তুমি আমার হাতে খুব বিচ্ছিরি ভাবে মার খাবে। বুঝতে পেরেছো তুমি? আমার আবেগের সঙ্গে খেলা করছিল প্রতীক আর ওই মেয়েটা। আমাকে লুটে নিঃস্ব করে দিতে চেয়েছিল। আমি এই মিশার সাহায্যে দিল্লির ওই ডাক্তারকে কিনলাম আর প্রতীককে বিষ দিয়ে মেরে ফেললাম, আর এই অবন্তিকাকে নিজে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেললাম। ও তো মারা গেল না, কিন্তু কোমায় চলে গেল। আপনার সঙ্গে যা হয়েছে তা অবশ্যই খারাপ হয়েছে, কিন্তু আপনি আইনের সাহায্য না নিয়ে নিজেই অপরাধী হয়ে গেলেন। এখন আপনাকে আর এই মিশাকে জেলে যেতে হবে আপনাদের অপরাধের শাস্তি পেতে।